গত দুদিন ধরে দেশের প্রধান খবর হয়ে আছে আইসিটি, মানে যে কোর্টের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম, সেই কোর্টে যে মামলা দায়ের করা হয়েছে, প্রথম আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়েছে তদন্ত শেষে। বিশেষ করে যারা গুম, খুন, অপহরণ, আয়নাঘরের সাথে জড়িত ছিল তাদের কেসগুলো, সেই বিষয়গুলো নিয়েই গত দুদিন ধরে, আজকে তৃতীয় দিনে পড়লো, মাঝখানে ছুটি ছিল গতকালকে, আজকেও ছুটি। এটি বাংলাদেশের রাজনীতিতে প্রধান ঘটনা। এই প্রধান ঘটনার ভিতরে পুরো বাংলাদেশ দেখতে চাচ্ছে যে সামরিক বাহিনীর লোকেরা, যাদেরকে এতদিন কিছু করা হয়নি, এতদিন যা কিছু করা হয়েছে সিভিলিয়ানদেরকে মূলত, এবং আরেকটা দিক বৈশিষ্ট্য ছিল যে যতগুলাকে ইউনূস সাহেবের সামনে এসে গেছে না ধরে পারে না এমন ধরনের সিভিলিয়ান, আর আর্মির এরা যারা পরবর্তীকালে ওই 2024 আগস্টের পরে, 1-2 মাস পরে, নভেম্বরের 13 তারিখের পরে যাদের পদোন্নতি হয়েছিল, সেই পদোন্নতিকে থেকে কেন্দ্র করে পুরানদেরকে বরখাস্ত, পুরান অনেককে যারা সংশ্লিষ্ট এবং মার্কা মারা যাদেরকে বলি আমরা, এমনদেরকে ফোর্সফুলি বরখাস্ত করে দেওয়া হয়েছিল। সো এখন যাদের নামে আইসিটি কোর্টে মামলা দিয়েছে এবার তাজুল, তারা টোটাল 30 জন, তার মধ্যে সম্ভবত 23 জনই একদম সরাসরি এক্স বা উপস্থিত মিলিটারি পার্সন। এদের ভিতরে বোধহয় 4-5 জন এখনো সিটিং বাহিনীর মধ্যে আছে, বাকিরা রিটায়ার্ড ফোর্স অর নর্মাল, শুধু রিটায়ারমেন্ট। এই লোকগুলো আবার তার ফ্যামিলি সহ তারা সেনাবাহিনীর ভিতরেই আছে, ক্যান্টনমেন্টের ভিতরেই আছে, যারা এই তাজুলের মামলায় আসামি। প্রশ্ন উঠেছে এখন চারিদিক থেকে, যত দ্রুত সম্ভব এদেরকে গ্রেপ্তার করতে হবে। একটা ডেট বোধহয় দিয়েছে, সেখানে 20 তারিখ এই মাসের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের পদ্ধতি হয় তারা সারেন্ডার করবে, অথবা তাদেরকে সেনাবাহিনীর উচিত হবে ওটা ক্যান্টনমেন্ট থানায়, ফলে ক্যান্টনমেন্ট থানার পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার সহ পুলিশ কর্তাদেরকে নিয়ে সরাসরি তাদের বাসায় গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জাহাঙ্গীর গেটের বাইরে নিয়ে এসে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেবো। এটা যত তাড়াতাড়ি হবে ততই দেশের জন্য ভালো হবে, এবং একটা অভিযুক্ত আসামি যার নামে ওয়ারেন্ট হয়ে আছে তাকে গ্রেপ্তার করাটা অবিলম্বে করে ফেলা দরকার। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এর ভিতরে সবাই চেষ্টা করছে যে আচ্ছা ওটা আমার না, এটা ওর, এটা আমার দায়িত্ব না। এখনো পর্যন্ত ইউনূস সাহেব এই ব্যাপারে বোবা হয়ে আছেন, তার উপদেষ্টারাও তাদের নিজেদের কাজে ব্যস্ত। পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যদি 3 জনকে ধরি, কেবলমাত্র নাহিদ ইসলাম, এনসিপি নাহিদ ইসলামীকে এই নিয়ে একটা বিবৃতি দিয়ে বলেছে যে যারা যারা এইভাবে অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় গ্রেপ্তার করা উচিত। বাকি কোনো দল এই নিয়ে কোনো মুখ খুলতেই রাজি হয় নাই। কি জানি বাবা কোথা থেকে কোথায় হাত দিয়ে ফেলে তারা, এই ভয়ে একটা কাজ করেছে। সবাই বেশি জোর দিচ্ছে সভাপতি ওয়াকারের উপরে। ওয়াকারও আসামি, এখনো তার নামে সুনির্দিষ্ট করে ওয়ারেন্ট বের হয় নাই, বের হবে। অলরেডি 3টা মামলা দায়ের করা হয়েছে, যার 2টা প্রথম দিনই বেশি করে এসছে, ফলে বেশি করে প্রচারিত। তৃতীয় একটা হয়েছে, আমার জানা মতে আরো 2টা মামলা পাইপলাইনে আছে, যেটা অচিরে সামনে আসবে। এখন স্বভাবত এগুলো মামলার কারণে ওয়াকার সহ যারা বড় কর্তা আছে সবার নামে এই মামলাগুলো হবে। এর প্রতি একটা বড় অংশ যারা হম্বিতম্বি করছে, তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটা মিটিংও করেছে, যাদের বেশিরভাগই ছিল মেজর জেনারেল। আমার তারা বলতে চাচ্ছে যে তারা এ দাবি মানবে না, অনেকটা মামার বাড়ির আবদারের মতন আর কি। ওরা বুঝে না যে কোনো আদালত, হাইকোর্টের সমতুল্য আদালত যদি হয় তাহলে তারও মারাত্মক। আইসিটি কোর্টটা একটা হাইকোর্টের সমতুল্য আদালত, উচ্চ আদালত বলতে যেরকমটা বোঝায়। এই আদালতের কোন নির্দেশ বাস্তবায়ন করতে ইউনূস সাহেব রাষ্ট্রপতি পর্যন্ত বাধ্য। তাদের উপরে যে গ্রেপ্তার, যা আদেশ জারি করবে জাজ,
তা বাস্তবায়ন করতে বাধ্য এক্সিকিউটিভ বডির প্রত্যেকটা অংশ। সম্ভবত তারা সুবিধার চেষ্টা করতেছে কম ঝামেলাতে তাদেরকে গ্রেপ্তার করে সামনে হেফাজতে নিয়ে আসতে, কিন্তু যেটাই হোক মানুষ এর জন্য কিন্তু বিক্ষুব্ধ হবে। অলরেডি আজকের দিনের মধ্যে শুরু হয়ে গেছে, ফেসবুকে জিনিসটা নিয়ে একটা বড় তোলপাড় শুরু হয়েছে। আমার সাজেশন হবে যত দ্রুত সম্ভব এই জিনিসটার বাস্তবায়ন। ওয়াকারের কথা শুনে ওয়াকার এন্ড গঙ্গেরা যে চেষ্টা করছে তাদেরকে ইমিডিয়েটলি খামোশ করে ফেলতে হবে। আমার জানা মতো মিটিং থেকেই তারা কোনো কিছুই জমাতে পারে নাই, কাউকে তাদের পক্ষে আনতে পারে নাই, কারণ সবাই জানে প্রত্যেকের দৌড় কোথায়, শেষ কোথায়। ইতিমধ্যে 1-2 জন পালিয়ে যাওয়ার কথা উঠেছে, ফলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠতেছে। ইভেন সেই পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে 2 জন উপদেষ্টা তাদেরকে সহায়তা করেছে এবং এমন অভিযোগে উঠেছে। সত্য মিথ্যা প্রকাশ করতে হবে, স্পষ্ট হতে হবে। আমার একটা সুনির্দিষ্ট সাজেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে। তারা ইমিডিয়েটলি যত ধরনের চেকপোস্ট আছে, নর্মাল চেকপোস্ট, আমাদের রাস্তাগুলো ন্যাশনাল হাইওয়েতে যতগুলো চেকপোস্ট আছে, ইভেন ঢাকা শহরেও প্রত্যেকটা চেকপোস্টে সরকারি বেসরকারি নির্বিশেষে যে কোনো যানবাহনকে চেক করা, এই চেক করাটা খুবই জরুরি। কারণ এখন তারা মরিয়া হয়ে পালানোর চেষ্টা করবে। প্রথমে হুমকি দিয়েছে এটা করব সেটা করব, যখন বুঝে গেছে এগুলো তাদের হুমকিতে কোনো কাজ হবে না, তারা অ্যারেস্ট হবেই, তখন তারা পালানোর চেষ্টা করবে, মানে চার্জার মতন পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই জিনিসটা রোধ করতেই হবে আমাদেরকে, এবং সে কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিরাট ভূমিকা আছে। তাদের উচিত হবে এটা তাদের কাজ মনে করে, তাদের কাজ মনে করারও কিছু নেই, তাদেরই কাজ। তারা যেন সমস্ত যতগুলো যানবাহন চেক করার ব্যবস্থা আছে যেসব জায়গায়, অত্যন্ত কঠোরভাবে তাদেরকে যানবাহন চেক করতে হবে। সরকারি গাড়ি হলে তাকে থামাতে হবে, চেক করতে হবে একইভাবে। আমি জানি পুরানো অভ্যাস মতে সরকারি গাড়ি বললে বা কোনো স্টিকার দেখলে তাদেরকে ছেড়ে দেয়, স্যারেরা বিরক্ত হবে। এইসব কথা শোনার সময় এখন নাই। সেই সব গাড়িও, বিশেষ করে সেসব গাড়ি আপনাকে চেক করতে হবে। আপনাদেরকে এই চেক করার জন্য যারা ভিতরে প্যাসেঞ্জার থাক, সে সরকারি কর্মচারীটাই হোক আবার তার কোনো আত্মীয় স্বজন হোক না কেন, আইডি কার্ড চেক করতে হবে। আইডি কার্ড দেখে এবং যতটা সম্ভব তার রেজিস্ট্রি করে অ্যাটলিস্ট তার একটা স্ন্যাপশট নিয়ে রেখে তারপরে তাদেরকে যেতে দিতে হবে। এই জিনিসগুলো কঠোর করাটা এখন খুবই দরকার, নেক্সট অন্তত 2টা সপ্তাহ, সো দ্যাট কোনোভাবেই তারা বাইরে বেরিয়ে ঘোরাফেরা করা বা পালানোর জন্য চেষ্টা করা, বুঝতেই পারতেছেন তারা পালাবে, বর্ডারের দিকে দৌড়াবে। তাদের সবার আশ্রয়স্থল তো এই যে তাদের বাপ আছে ইন্ডিয়া, একবার ইন্ডিয়া ঢুকতে পারলেই তারা বেঁচে যাবে বলে তাদের একটা বিশ্বাস আছে। ফলে এই বিশ্বাস ভেঙে চুরে তছনছ করে দিতে হবে, আর যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করতে হবে, একদম ফিজিক্যালি পুলিশের হাতে, পুলিশের কাস্টডিতে আমরা তাদেরকে দেখতে চাই। এটা যদি না পারে, এখনো এগুলো নিয়ে ইউনূস সরকারের দিক থেকে কোনো ধরনের বক্তব্য বিবৃতি নাই। আমরা আশা করব এই ব্যাপারে তাদের কাজ, তাদের করণীয় যেটা আছে তা নিয়ে যে তারা খুবই সতর্কভাবে কাজ করতেছে, সক্রিয় তারা, এই বিষয়ে তাদের বক্তব্য আমরা দেখতে চাই। না হলে পাবলিকের ভিতরে অসন্তোষ উঠে তারা যদি একবার রাস্তায় বেরিয়ে পড়ে, এইটা কন্ট্রোলের ক্ষমতা ইউনূস সাহেবের থাকবে না, আগেই বলে দিচ্ছি। এইটা বললে হবে না বিশৃঙ্খলা হয়েছে, মব হয়েছে, এলে কিচ্ছু বলেই থামানো যাবে না। মনে রাখতে হবে এগুলো প্রত্যেকে গুম খুমের আসামি, আয়না ঘরের আসামি। কতজনকে যে তারা কি করছে তার তো কোনো হিয়তা নেই। 1850টা নালিশ এসছে গুম কমিশনের কাছে, ফলে বুঝতে পারতেছেন এটা কি। একদিকে এটা বিস্মিত হওয়ার কথা বললেন, পলিটিক্যাল পার্টিগুলো এটা করেছে। আর একটা বিস্মিত হয়েছি আমি, প্রথম দিন যখন মামলাটা দায়ের হয়েছে আইসিটি কোর্টে, সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা হুমাম কাদের, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফ্যামিলির ছেলে, তারা উপস্থিত ছিল। আর উপস্থিত ছিল জামাতে মীর কাসেম আলীর ফ্যামিলি। এটা খুবই একটা অদ্ভুত কাণ্ড যে মীর কাসেম আলী তো ফাঁসি দিয়ে দিচ্ছেন আপনারা,
অথচ তার দুই ছেলে, ব্রিগেডিয়ার ছেলেটা এবং যে ব্যারিস্টার, দুজনকে আপনি আদালতে নিয়ে গেছে, এই গুম খুনের আশ্রমে নিয়ে আটকে রাখছিলেন। যে কিসের লোমহর্ষ ঘটনা, তারাও উপস্থিত ছিল। এই ধরনের কিছু ফ্যামিলি উপস্থিত ছিল, অবশ্য সাথে কিছু লোক উপস্থিত ছিল যারা কেউই গুম খুনের মামলার দায়ের করে কেউ। অনেকটা সালাউদ্দিন কাদের, সালাউদ্দিন বিএনপি সালাউদ্দিনের মতন আর কি, গুম হয়েছেন ঠিকই, দাবি করেছেন ঠিকই, বাস্তবত তাই, কিন্তু দেশে ফিরে এসে চুপচাপ আছেন, এরাই চলছেন, উল্টা ইন্ডিয়ান দালালি করতেছেন। এবং যারা ঠিক গুমের আসামিরা বা গুমের ভুক্তভোগী না, সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীতে তাদের নামের শেষে একটা বরখাস্ত লিখে বিদায় করে দিয়েছে, তারাও সেখানে উপস্থিত ছিল। হোয়াট এভার কেসটা যাই হোক, তারা উপস্থিত ছিল, এটা একটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট ঘটনা। কিন্তু যারা অন্য আর যারা সিভিলিয়ান পলিটিক্যাল পার্টি করতো, সেই জন্য তাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে আমরা প্রায় দেখি মানবাধিকার দিবসে বা গুম খুন বিরোধী দিবসে, তারা কেউ কিন্তু এখন পর্যন্ত কোনো হাজিরা দেন নাই, কোনো স্টেটমেন্ট দেন নাই, কোনো সমাবেশ পাবলিক অ্যাপিয়ারেন্সে আসে নাই। এটা আমার কাছে একটা বিস্ময়কর ঘটনা। তারা কি পছন্দ করছেন না? আই ডোন্ট নো। আমার এক্সপেকটেশন তো যে তারা এই ব্যাপারে হাজির থাকতেন, ভালো হতো জিনিসটা। কেন হয় নাই তারাই বলতে পারবে, আমরা ওয়েট করব, দেখব। তাদের কি কোনো উপদেষ্টাদের কেউ সহায়তা করতেছে যাতে না যায়? আমি জানি না, সবই আমার মাথায় প্রশ্ন এসেছে তাই বলি। মূল বিষয় হচ্ছে অবিলম্বে যে গ্রেপ্তার আদেশ বের হয়েছে, সেই আদেশ অনুযায়ী সরকার, ইউনূস সরকারের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে হেফাজতে নিতে হবে ইমিডিয়েটলি। এটাই প্রধান দাবি। এটা না হলে দিনকে দিন পরিস্থিতি এমন জায়গায় চলে যাবে, সেটা কারোই আর হেফাজত করার থাকবে না। এরকম পরিস্থিতি হওয়ার আগেই যার যার দায়িত্ব আছে, ইউনিসেফ সহ সবাই নিজের নিজের দায়িত্ব মানবেন, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এটা শুনতে চাই না অমুকের জন্য, তমুকের জন্য, অমুকের ভুলের জন্য অমুকে উনি অমুক বর্ডার দিয়ে পাচ্ছেন, এগুলো আমরা শুনতে চাই না। এগুলো অনেক শুনছি। এখন থেকে যার জন্য একটা হবে তাদেরকে দায়িত্ব নিতে হবে। ফলে আশা করব প্রধান কাজ যেটা, যারা যাদের আসামি হিসেবে নাম ডিক্লেয়ার হয়ে গেছে তাদেরকে হেফাজতে নেওয়া। এটাকে আপনি যদি মনে করেন ওয়ার্নিং, তো ওয়ার্নিং। যদি মনে করেন আপনাদের ভালোর জন্যই বলছি আমি, তাহলে তাই। মামলা আরো দুটো আসছে, কালকে থেকে আবার শুরু হবে আদালত। আশা করি সেখানেও আর দুটো মামলা দায়ের হয়ে যাবে। ফলে প্রত্যেকের যার যা সাংবিধানিক অফিসিয়াল দায়িত্ব তা পালনে সচেষ্ট হন। আমরা কোনোভাবেই কোনো কারণে এখানে কোনো ব্যর্থতা দেখতে চাই না। আপনার সেনাবাহিনীর কে ছিলেন বা কে আছেন, উই ডোন্ট কেয়ার। আইনের শাসন প্রতিষ্ঠা হতে হবে, এটা হচ্ছে ফুল স্টপ মার্কা কথা। আপনারা ফুল স্টপ মার্কা কথা অনেক বলেছেন আগে, এখন পাবলিকের ফুল স্টপ মার্কা কথাটা শুনে রাখেন। আপনি কে ছিলেন, উই ডোন্ট কেয়ার। পলিটিক্যাল পার্টি যারা ওয়াকারের সঙ্গে খাতির রাখছিলেন, আমরা কেয়ার করি না। কোনো ধরনের যদি কোনো ইঙ্গিত আমরা পাই, ধারণা যদি পাই যে আপনারা সহায়তা করার চেষ্টা করেছিলেন, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার হব। এসব কথা মনে রেখে অবিলম্বে এই গ্রেপ্তারি পর্ব শেষ করবেন, এটাই আমরা আশা করি।